হ্যালো স্টুডেন্ট, আমি আবার এসে গেছি তোমাদের সামনে। তোমাদের মিলন স্যার আমাদের ইউটিউব চ্যানেল ওয়াইজ ভার্সাতে তোমাদেরকে সবাইকে জানাই স্বাগতম। আজকের তোমাদের টপিক হচ্ছে সাঁওতাল হুল। এর আগের দুখানা ভিডিওতে চোল এবং চুয়ার নিয়ে আমরা আলোচনা করেছি এবং এই চ্যাপ্টারের বিষয়বস্তু নিয়েও আমরা আলোচনা করেছি। আজকের আমরা জানবো সাঁওতাল হুল বিদ্রোহ সম্পর্কে। সাঁওতালরা ছিল খুব কঠোর পরিশ্রমী, শান্তিপ্রিয় এবং সরল প্রকৃতির মানুষ। তারা কোথায় বসবাস করত? তারা বসবাস করত বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূম, মানভূম, ছোটনাগপুর ও মালামৌ এই সমস্ত এলাকায়। তারা কঠোর পরিশ্রম করে, কৃষি কাজ করে, তারা কৃষি জমির চাষের উপযোগী পাহাড়ের প্রান্তদেশ দামিনী কোহ অর্থাৎ পাহাড়ের প্রান্তদেশে তারা কৃষি জমির কৃষি কাজ করার জায়গা তৈরি করেছিল। কিন্তু সেই সময় দেখা গেল যে ইংরেজরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের উপরে চিরস্থায়ী বন্দোবস্তের পর, এটা কিন্তু হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের পর, চিরস্থায়ী বন্দোবস্তের পর তারা যে সমস্ত জায়গাগুলো বসবাস করছিল, ইংরেজ সরকার এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের উপর অত্যাচার শুরু করলো এবং সেই অত্যাচারের পরে তাদেরকে ওই জায়গাটাকে ছেড়ে দিয়ে চলে যেতে হলো। এবং তারা কোথায় গিয়ে আবার তাদের বসবাস শুরু করলো? না, মুর্শিদাবাদের একাংশ এবং রাজমহল পাহাড়ের পাদদেশ, রাজমহল পাহাড়ের পাদদেশে গিয়ে তারা আবার বসতি শুরু করলো কঠোর পরিশ্রমের দ্বারা। সেই জায়গাটাকে বলা হয় দামিন ই কোহ। তোমাদের পরীক্ষায় শর্ট প্রশ্ন আসতে পারে যে দামিনী কোহ বলতে কি বোঝো? একটা সংক্ষেপে উত্তর, পাহাড়ের প্রান্তদেশকে বলা হয় দামিনী কোহ। ঠিক আছে, তার সেখানে গিয়ে আবার তারা কঠোর পরিশ্রম দিয়ে নিজেদের বসবাসের জায়গা তৈরি করলো। এমতো অবস্থায় এই যে দামিনী কোহ পাহাড়ের প্রান্তদেশে গিয়ে তারা বসবাস শুরু করলো, এই জায়গাতেও তারা শান্তিতে বসবাস শুরু করতে পারলো না। এই অঞ্চলে তারা জমিদার ও সরকারি কর্মচারীরা তাদের উপরে গিয়েও অত্যাচার শুরু করে দিল। কি না, অরণ্যে বৃক্ষের অধিকারকে কেন্দ্র করে, অরণ্যে বৃক্ষের অধিকারকে কেন্দ্র করে তাদের উপরে অত্যাচার শুরু করে দিল। এবং কি অত্যাচারটা তারা শুরু করেছিল? না, সাঁওতালরা কঠোর পরিশ্রম করে যে ফসল উৎপন্ন করেছিল এবং সেই ফসল ইংরেজ সরকাররা দখল নিতে শুরু করলো, সেই উৎপাদিত ফসলটাকে। এবং ওরা যে এলাকাতে বসবাস শুরু করেছিল পাহাড়ের প্রান্তদেশে, সেই জায়গার উপরে তারা খাজনা এবং কর দাবি চাপিয়ে দিল, যেটা ছিল একেবারেই নিষিদ্ধকরণ। কিন্তু ইংরেজ সরকার এই দামিনী কোহ পাহাড়ের প্রান্তদেশের উপরে সেই সাঁওতাল আদিবাসীদের উপরে করের বোঝা চাপিয়ে দিল এবং তাদের শর্ত এটা দিল যে উচ্চ হারে কর দিতে হবে এবং নগদে সেই খাজনা পূরণ করতে হবে, না হলে তাদের ঘরবাড়ি লুট করা হবে, তাদের চাষবাস করা যে সমস্ত যন্ত্রপাতি রয়েছে সেগুলোকে কেড়ে নেওয়া হবে। এবং যখনই তারা উচ্চ হারে খাজনা দিতে শুরু করলো, তাদের সেই উৎপাদিত ফসলের সমস্ত ফসলটাই তাদেরকে বাজারে বিক্রি করতে হলো। এবং বাজারে বিক্রি করে যে ফসল বিক্রির যে টাকাটা তারা পেয়েছিল, যে অর্থটা তারা পেয়েছিল, সেটা যখন সম্পূর্ণ নগদে খাজনা পরিশোধ করতে শুরু করতে হলো, তাদের হাতে কোনো অর্থ, সঞ্চিত অর্থ আর থাকলো না। তারা এক এক করে সর্বশান্ত হতে শুরু করলো। এবং এমতো অবস্থায় ইংরেজ সরকার তাদের উপর আরো একটা চাল চাললো যে ঋণে টাকা দেবে। এবং সাঁওতালরা যখন সেই ঋণের টাকা নিতে শুরু করলো, অর্থাৎ নিজেদের ভরণ পোষণ, খাওয়া দাওয়া, সংসারকে বাঁচানোর জন্য, সেই ঋণের জালে তারা এমন ভাবে জড়িয়ে পড়তে থাকলো, শুধু সেই সাঁওতাল কেন, সাঁওতালদের বংশ পরম্পরায়ও সেই ঋণের জাল থেকে বেরিয়ে আসতে পারলো না। তারা একের পর এক সেই ঋণের জালে জড়িয়ে জড়িয়ে যেতে থাকলো। 50 থেকে 500 পর্যন্ত টাকা পর্যন্ত সেই ঋণের জাল বাড়তে বাড়তে শুরু করলো। এমতো অবস্থায় বিদেশি মহাজন, ব্যবসায়ীরা এসে দোকান দিতে শুরু করলো এবং সেই দোকানে চড়া হারে তারা দ্রব্যমূল্য বিক্রি করতে শুরু করলো। এবং যখনই সেই ঋণ নেওয়া টাকা থেকে তারা সাঁওতালরা সেই দ্রব্য কিনতে থাকলো, দেখা যাচ্ছে সেই টাকা তাদের হাতে আর থাকতে পারছে না, কারণ যে জিনিসের দাম অতি সামান্য, এদের কাছ থেকে ভুল পাল্লা বাটকারা, যে পাল্লা বাটকারার মাপ ভুল, সেই পাল্লা বাটকারা দিয়ে তাদের ঠকিয়ে তাদের কাছ থেকে অল্প মাল দিয়ে বেশি টাকা নিতে শুরু করলো। এবং লর্ড ডালহৌসির আমলে
যখন শুরু হলো রেলপথ ব্যবস্থা শুরু হয়েছিল কিন্তু লর্ড ডালহৌসির আমলে। তখন উদ্ভব হলো কিছু ঠিকাদার এবং সাঁওতালরা গিয়ে পড়লো সেই ঠিকাদারদের হাতে এবং তাদেরকে দিয়ে কাজ করাতে শুরু করলো। বিনিময়ে তাদেরকে কোনো অর্থ দিল না, জোরজবস্তি করে তাদেরকে কাজ করাতে শুরু করলো এবং সাঁওতালদের গৃহে যে সমস্ত মুরগি, ছাগল, মানে গৃহপালিত পশু যে সমস্তগুলো ছিল সেগুলোকে লুট করে নিয়ে চলে আসতে শুরু করলো। এবং সব থেকে দুঃখজনক ব্যাপার হচ্ছে এটাই, তারা তাদের বাড়ির স্ত্রী মেয়েদের সম্মানে হাত দিতেও কুণ্ঠাবোধ করলো না, তাদের নারী সম্মান হরণ করতেও তারা শুরু করলো। এবং আরেকটা বড় কারণ এই বিদ্রোহে, যে খ্রিস্টান মিশনারিরা কলে কৌশলে এই সাঁওতালদের ধর্মান্তর করতে শুরু করলো। মানে সাঁওতালরা যে ধর্মের মানুষ সেই ধর্ম থেকে ধর্মান্তরিত করে অন্য ধর্মে নিয়ে যাওয়ার প্রয়াসই করতে লাগলো। সেই সময় সাঁওতাল হুল কথার অর্থ কিন্তু বিদ্রোহ, এই হুলে দেখা দিল সিধু ও কানু। সিধু ও কানু নামে দুই ভাই, সিধু এবং কানু হচ্ছে দুই ভাই। তারা সহ্য করে থাকতে না পেরে ভাগনা ডিহির মাঠে 1855 খ্রিস্টাব্দের 30শে জুন, খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। 1855 খ্রিস্টাব্দের 30শে জুন সিধু কানু দুই ভাইয়ের নেতৃত্বে ভাগনা ডিহির মাঠে বিদ্রোহের অর্থাৎ সাঁওতাল বিদ্রোহের শপথ নিল এবং সিধু কানু এবং তার সাথে এসে যোগ দিল চাঁদ ভৈরব, সিধু কানু চাঁদ ভৈরব। এবং এই সিধু কানু চাঁদ ভৈরব এদের সাথে আরো 20,000 সাঁওতাল এই ভাগনাডিগির মাঠে এসে জমা হলো বিদ্রোহের শপথ নেওয়ার জন্য। এবং তারা বিদ্রোহের শপথ নিয়ে ইংরেজদের বিরুদ্ধে এক বিদ্রোহের ঘোষণা করলো। তারা বিদ্রোহটাকে বিস্তার করলো পুরুলিয়া থেকে রাজমহল পাহাড়ের পাদদেশ পর্যন্ত। এই বিদ্রোহের বিস্তার ঘটেছিল কোথা থেকে না, পুরুলিয়া থেকে শুরু করে রাজমহল পাহাড়ের পাদদেশ পর্যন্ত তাদের কিন্তু এই বিদ্রোহটা বিস্তার লাভ করেছিল। কিন্তু দেখা গেছে যে সরকার শেষ পর্যন্ত তাদের এই বিদ্রোহটাকে দমন করে দিয়েছিল। কিন্তু বিদ্রোহটা দমন করার ফলেও সরকার কিন্তু এটা স্বীকার করেছিল যে না, তাদের এই বিদ্রোহ সরকারের ভিত্তিপ্রস্তরকে দুর্বল করেছিল এবং এই বিদ্রোহের কাছে সরকারের নতি স্বীকার করতে হয়েছিল। এবং সেই নতি স্বীকার করার ফলে 1859 খ্রিস্টাব্দে ফরেস্ট অ্যাক্ট নামে একটি অরণ্য আইন তৈরি করলো এবং সেই আইনে সাঁওতালদের ওই পাহাড়ের প্রান্তদেশের কিছু অংশের অরণ্য সাঁওতাল উপজাতিদেরকে দিয়ে দেওয়া হলো এবং তারা সেখানে বসবাস করতে শুরু করলো। সেই সময় সেনাপতি চার্ভিস স্বীকার করেছেন যে আমরা যেটা করেছি এটা কোনো যুদ্ধ নয়, এটা একটা গণহত্যা। তাই মূল্যায়ন করে দেখা গিয়েছে যে এই বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ দমন হলেও কিন্তু সরকার এই বিদ্রোহীদের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছিল এবং বাধ্য হয়। এবং সিধু কানু ডহর অর্থাৎ সিধু কানু ভৈরবের সম্মান রক্ষার্থে যে তারা এই বিদ্রোহটা করেছিল, সেই সম্মান রক্ষার্থে কলকাতায় সিধু কানু ডহর প্রতিষ্ঠা করা হয়েছিল তাদের সম্মান জ্ঞাপন করার জন্য। এবং সরকার একটা কথা খুব ভালোভাবে বুঝতে পেরেছিল যে যদি কোনো মানুষ চায়, সে কৃষি সম্প্রদায় হোক, সাঁওতাল হোক, তাদের নিজস্ব অধিকার আদায়ের বিদ্রোহী হয়ে উঠতে পারে, তাই নিজস্ব অধিকার আদায় থেকে কারোর বঞ্চিত করা কখনোই উচিত নয়। তো স্টুডেন্ট, আজকের সাঁওতাল হুল বিদ্রোহটা ছিল এই পর্যন্ত। বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়েছিল আমি সেটা এখানে লিখে দিয়েছি, 1855 30শে জুন। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো এই সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে। আমি খুব সহজভাবে বলে দিয়েছি। আমি খুবই তাড়াতাড়ি এই চ্যাপ্টারের উপর থেকে প্রতিটা বিদ্রোহ থেকে যতটা সম্ভব ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন দ্বারা আমি চেষ্টা করব। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য এই পর্যন্ত।